হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি দ্য প্রসিকিউটর প্রপোজালসের এপিসোড 9 এবং 10, আর এটাই লাস্ট এপিসোড। তো চলো এপিসোডটা শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখানো হয় যে যখন লি জানতে পারে যে জো তারই ছেলে, তখন সে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে সেসব কথাই মনে করতে থাকে যে এখন জো বলেছিল যে তুমি একজন খুনির ছেলে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। সে এত বেশি কাঁদছিল, তার হৃদয় ভেঙে গিয়েছিল। জো দৌড়ে তার কাছে আসে এবং বলে, প্লিজ আমার কথা তো শোনো। কিন্তু লি অনেক বেশি রেগেছিল। সে বলে, আমি কি শুনবো? এখনো কি এমন আছে যা আমি এখনো জানতে পারিনি? আমি সবসময় ভাবতাম তুমি এই কেসের পেছনে এত পাগল কেন। এখন বুঝতে পারলাম এটা তোমার জন্য কত বড় রসিকতা ছিল। সত্যি জানার বাহানায় আমার ড্যাডের নির্দেশতার লোভ দেখিয়ে তুমি আমার মন নিয়ে খেললে, আমাকে ব্যবহার করলে এবং তারপর আমাকে ছুঁড়ে ফেলে দিলে। জো বলে, আমি যত বেশি তোমার কাছে আসতে লাগলাম আমার সাহস হয়নি তোমাকে বলার, কারণ আমি জানতাম এতে আমাদের সম্পর্ক ভেঙে যাবে। লি বলে, সত্যিই কি আমাদের কোনো সম্পর্ক ছিল? সেটা তো শুরুতে আগেই ভেঙে গিয়েছিল। জো বলে, আমার অনুভূতিগুলো একেবারে ভেঙে গেছে, তাই আমি আমার পুরনো ক্ষত বারবার খুঁজে তুলতে পারি না। কিন্তু তুমি আমার ক্ষতগুলো আবার নতুন করে খুলে দিয়েছো। জো তার হাত ধরে বলে, চলো ভেতর গিয়ে কথা বলি। কিন্তু সে তার হাত ছাড়িয়ে নেয় এবং বলে, আমি তোমাকে সবকিছু বলতে যাচ্ছিলাম যখন কেস মিটে যেত, তখন তোমার ড্যাডের নির্দোষিতা প্রমাণ হয়ে যেত। লি জিজ্ঞাসা করে, তারপর? তারপর কি করতে? চুপচাপ আমার বোকামির উপর হাসতে থাকতে, নাকি না কিছু বলে আমাকে ছেড়ে চলে যেতে? যে কোনো অবস্থাতেই তোমার প্রতিশোধ তো পূরণ হয়েই যেত, তাই না? জো বলে, আমি ভেবেছিলাম তোমার উপর প্রতিশোধ নেব, কিন্তু আমি তা করতে পারিনি কারণ তুমি আগে থেকেই অনেক কষ্ট সহ্য করেছিলে। লি বলে, টেনশন নিও না, তোমার কারণে আমি এখন আগের চেয়েও আরো বেশি দুঃখী হয়ে গেছি। লি চলে যেতে দেয়। তাকে থামিয়ে জো বলে, আমি ভুল ছিলাম। লি বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার ড্যাডের কারণে তোমাকে এত কষ্ট সহ্য করতে হলো। জো বলে, এখনো এটা পুরোপুরি প্রমাণিত হয়নি। তুমি আমাকে আর কষ্ট দেওয়ার জন্য এমন কথা কেন বলছো? লি বলে, না, আমি তো সবসময় আমার ড্যাডের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম। আমার আফসোস যে আমি তোমাকে খুঁজতে আসিনি এবং তোমাকে চিনতেও পারিনি। যতক্ষণ আমি তোমার সাথে থাকবো তোমাকে সবসময় আমার ড্যাড, মানে ড্যাড নয়, গ্লিং এর কারণে কষ্ট পেতে হবে। এটা শুনে সে আরো বেশি ভেঙে পড়ে এবং বলে, এই কথা শুধু তোমার জন্য নয়, আমার জন্যও সত্য। তাই এসো, হয়তো আমরা দুজনে মিলে এর কোনো সমাধান বের করতে পারি। কিন্তু লি বলে, আমি এবার খুব বেশি কষ্ট পেয়েছি, তোমার মুখ দেখলেই আমার আরো বেশি কষ্ট হয়। তুমি কি এটাই চাও? এই বলে সে সেখান থেকে চলে যায় এবং জো বেচারা অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। এরপর লি যখন বাড়ি ফেরে সে ঘরে এসে এত জোরে জোরে কাঁদতে শুরু করে, বেচারা খুব কষ্ট পায় আর জোরে কাঁদতে থাকে। আর জো সে দরজার বাইরেই বসে থাকে, কারণ লির কান্নার শব্দ সে শুনতে পাচ্ছিল। এটা দেখে দুজনেই একে অপরের জন্য ভেঙে পড়েছিল। এরপর দেখানো হয় যে পরদিন সকালে ডোরবেল বাজে। লি দরজা খুলতেই সামনে হানিউল দাঁড়িয়ে থাকে। সে তাকে বলে, আমি শুনলাম তুমি নাকি অসুস্থ, তোমার ফোনও পাওয়া যাচ্ছে না, তুমি ঠিক আছো তো? তাকে স্পর্শ করে বলে, তোমার তো খুব জ্বর। তারপর সে খাবার দিয়ে দেয় এবং বলে, কাল ছুটি নিয়ে নাও এবং আরাম করো। জো সারা রাত ধরে এভিডেন্স রুমে কাজ করছিল। তখনই সে অ্যানেস্থেটিকের একটা বোতল সম্পর্কে একটা সূত্র পায়। যখনই সে চেক করে সে সেটার ফটো তুলে নেয় এবং ফরেন্সিকে ফোন করে জিজ্ঞাসা করে, তোমরা কি এর সম্পর্কে আমাকে কিছু বলতে পারো? ফরেনসিকের লোকেরা জানায় যে মৃত্যুর 3 ঘন্টার মধ্যে ব্লাড টেস্ট করা হলে সেটার সন্ধান পাওয়া যেতে পারে, কিন্তু পোস্টমর্টেম যদি মৃত্যুর 12 ঘন্টা পর করা হয় তবে অ্যানেস্থেটিকের আর সন্ধান পাওয়া যায় না, ওটাকে হার্ট অ্যাটাক বলেই গণ্য করা হয়। এটা শুনে জোর মনে পড়ে যে অ্যানেস্থেটিকের বোতল গায়েব হওয়ার কিছুদিন পর তার স্ত্রী এবং গাইনের মৃত্যু হয়েছিল। তখনই জো সেই মোবাইলটি নিয়ে নেয় এবং নিজের অফিসে চলে আসে। ফোনটা চেক করতেই দেখে যে সব ডাটা উড়িয়ে দেওয়া হয়েছিল। তখনই হানুয়েল অফিসে আসে। হানুয়েলকে দেখে সে বলে, এটার ডাটা তাড়াতাড়ি রিকভার করে ফরেনসিক ল্যাবে পাঠাও। এরপর দেখানো হয় যে জোটাক তার বন্ধুদের সাথে কোথাও যাচ্ছিল। জো লুকিয়ে তার রুমে চলে যায়, অফিসে চলে আসে। রুমে যাওয়ার পর সে পুরো রুম ভালোভাবে খুঁজতে থাকে। তখনই জোটাক তার বন্ধুদের বলে, তোমরা যাও, আমি এখনই আসছি। সে ফিরে আসছিল। এদিকে জো সবকিছু দেখে নেয়। তখনই সেখানে একটা এতিমখানা চাইল্ড কার্ড পায়, ওটা নিজের পকেটে রেখে দেয়। তারপর সে দেখতে থাকে। তখনই সেখান থেকে একটা ফুলের টবের উপর তার নজর পড়ে। যখনই ওটা চেক করে সেখানে ইনজেকশন পেয়ে যায়। ওটাই সেই ইনজেকশন যা অজ্ঞান করতে ব্যবহার করা হয়েছিল। ঠিক তখনই জোর বন্ধু চলে আসে। এখানে তো জো একদম ভয় পেয়ে গিয়েছিল। এরপরে দেখানো হয় যে জো এবং তার বন্ধু সেখানে দাঁড়িয়ে থাকে। জো সে এতিমখানার চাইল্ড কার্ডের বিষয়ে কথা বলে। তো তাদের জানানো হয় যে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে প্লিজ অবশ্যই জানাবেন। এরপর ইউন বলে, যদি কোনো বাচ্চাকে জন্মের পরপরই ছেড়ে দেওয়া হয়
তবে তার বাবা মায়ের কোনো তথ্য থাকে না। জো বলে, সেও সেই বাচ্চাদের মধ্যেই একজন। ইউন বলে, সে আমাদের মতোই একজন। এমনকি জো প্রসিকিউটরের কথা ভেবে দুশ্চিন্তায় আছে। এখন মিস্টার ট্যাগের আগে থেকে কোনো ভাবমূর্তি ছিল না। এখন আমি বুঝতে পারছি না আমরা যা করছি তা সঠিক না ভুল। জো বলে, আর তুমি তুমি কি জানতে পারলে? ইউন বলে, তোমার মনে আছে না দুর্নীতি যে তদন্ত হচ্ছিল ক্যাসিনো এবং এই কেলেঙ্কারির বিষয়? তাকে বলে যে সে তার ট্রেনিং বেসমেন্ট ছিল। আমার মনে হয় টাক তাকে থামানোর চেষ্টা করছিল এবং তাকে বাঁচানো হয়েছিল। এরপর বলে, আমার ভয় হচ্ছে মিস্টার লির বিরুদ্ধে এইসব ব্যবস্থা নেওয়া হতে পারে। জো বলে, কিন্তু কেন? ইউন বলে, সবাই জেনে গেছে যে লি গিলিয়ং এর ছেলে সে, তাই এখন তার উপর তদন্ত করা হচ্ছে। তারপর জিজ্ঞাসা করে, তোমার কি এখন লির উপর ভরসা আছে? জো বলে, তুমি কেমন কথা বলছো? ইউন বলে, আমার মনে হয় না আমি লিকে আর হেল্প করতে পারবো। জো বলে, আমি কাল তাকে গ্রেপ্তারি পরোয়ানা বের করব। তার বন্ধু বলে, এতে যদি কিছু হয়ে যায় তবে আমাদের দুজনের জীবনই ঝুঁকিতে পড়বে। এখন যা শুরু করেছো প্লিজ তার শেষ অবশ্যই করো। জো বলে, আমাকে যে কোনো মূল্যেই করতে হবে। এরপর তারা দুজনেই চলে যায়। অন্যদিকে লি নিজের ঘরে শুয়ে থাকে। তার চোখ খুলতেই তার মনে হয় ঘরে কেউ এসেছে। তখনই হঠাৎই লাইটটা একটু জ্বলে আবার বন্ধ হয়ে যায়। এরপর সে যখন পানি খেতে যায় তার মনে হয় ঘরে কেউ আছে। সে জোর কাছে কল করে। এতক্ষণে পেছন থেকে ট্রাক এসে তাকে ধরে ফেলে এবং তার গলা টিপে ধরে এবং বলতে থাকে, মিস্টার জোকে মানাতে পারো। আমার কথা শুনে সে বলে, তাকে বলো যে যেন আমার বিরুদ্ধে সে গ্রেপ্তারি পরোয়ানা না পাঠায়। মানে সে এতটাই অন্ধ হয়ে যায় যে তার গলা টিপে ধরে। সে মাটিতে পড়ে যায় এবং খুব জোরপূর্বক তাকে গলা টিপে রাখে। এতক্ষণে জো সেখানে চলে আসে। এসে তাকে একটা সজোরে লাথি মারে। তখনই জোটাক বলে, গিলিংয়ের ছেলে তো এটা, এ তোমার সাথে খেলছে। জো বলে, গত 10 বছর ধরে আমার সাথে খেলা করার লোকটা হলে তুমি। ট্রাক বলে, আমি জানি তুমি ওকে পছন্দ করো। এতটুকু শুনতেই জো তাকে আরো একটা চড় মারে এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এখন তো বেচারা জো মার খাচ্ছে। মানে দুজনেরই সমান সমান মারামারি হতে থাকে। তখন জো চিৎকার করে বলতে থাকে, তুমি আমাদের জীবন বরবাদ করে দিয়েছো। সে এত রেগে যায় যে তাকে খুব মারতে থাকে। এতক্ষণে পুলিশ চলে এসেছে, তাকে সাথে করে নিয়ে যায়। যখন লি জোর ব্যথার জায়গাটা ট্রিটমেন্ট করছিল তাকে জিজ্ঞাসা করে, তোমার কি ব্যথা করছে? কিন্তু সে তার গলায় দাগ দেখে বলে, দেখো কে কাকে জিজ্ঞাসা করছে। এরপর লিকে জড়িয়ে ধরে এবং বলে, এই কেস থেকে দূরে সরে যাও। কিন্তু সে বলে, আমি এমনটা করতে চাই না। জো বলে, তুমি জানো আমার সবচেয়ে বড় ভুল কী ছিল? আমি কখনো ভাবিনি তুমি আমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে। লি জিজ্ঞাসা করে, তোমার কি এত অনুশোচনা আছে? জো বলে, হ্যাঁ, আমি তোমাকে এইসবের মধ্যে নিয়ে এসেছি। যখন কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, রাগে ফেটে পড়েছিলাম। লি বলে, কিন্তু আমার কোনো অনুশোচনা নেই তোমার সাথে কাজ করার, তোমার সাথে থাকার আমার কোনো কিছুতেই অনুশোচনা নেই। যখন সে কিছু বলতে যায় লি তার মুখ বন্ধ করে দেয় এবং বলে, আগে আমাকে বলতে দাও। সে বলে, আমি তোমাকে খুব বেশি পছন্দ করি। জো হেসে বলে, ইয়ার আমি এটা বলতে চাইনি। তারপর বলে, তুমি ঠিকই বলতে। তুমি যদি আমার সাথে থাকো তবে শুধু আমি কষ্ট পাবো। আমি চাই তুমি আমার মতো বরং আমার চেয়ে লাখ গুণ বেশি কষ্ট পাও। মানে এটা কেমন কথা ভাই? তা আবার বলে, সত্যিই আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে লি দেখতে থাকে এবং বলে, একা একা সুখে থাকার চেয়ে ভালো আমি তোমার সাথেই কষ্টে থাকি। এটা শুনতেই সে তাকে সঙ্গে সঙ্গে কিস করে নেয়। কিছুক্ষণ পর বলে, এটা কি শেষ বিদায়? জো বলে, তুমি কি বলছো? একদমই এমন কিছু নয়। তারপর জানায়, ট্রাক তোমার কাছে এজন্যই এসেছিল কারণ সে জেনে গিয়েছিল কাল আমি তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করছি। লি বলে, তার মানে ভেতরে কেউ তাকে তথ্য দিচ্ছে? জো বলে, হয় ইউন হতে পারে, না হয় সোয়ানি হতে পারে। এই দুজনের মধ্যে কেউ একজন হতে পারে। আমার মনে হয় পরিস্থিতি খুব খারাপ এবং বিপজ্জনক হতে চলেছে, তাই তুমি এসব থেকে দূরে থাকো। এটা শুনে জো তার দিকে দেখতে থাকে এবং বলে, তুমি সবসময় আমার কাছেই থাকো, আমার সাথে থাকো, আর সবচেয়ে জরুরি বিষয় সেফ থাকো। তোমার প্রেমে পড়ার জন্য আমার বিন্দুমাত্র আফসোস নেই। তখন দেখানো হয় এবার লি নিজেই তাকে প্যাশনেটলি কিস করতে থাকে। এরপর সে নিজেই লজ্জা পায় যে সে এটা কি করে ফেললো। এরপরে দেখানো হয় যে তারা জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের সাথে কথা বলে। তো সে বলে, শুনলাম তুমি নাকি জেদ করছিলে যে নিজের কথা জিও ইউনের সামনেই বলবে। ট্রাক বলে, আমি মানছি আমি এমনটা করেছি, কিন্তু আমার উদ্দেশ্য তাকে মেরে ফেলা ছিল না, আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। জো বলে, ওটা তো সাধারণ কোনো বিষয় ছিল না, ওটা বিষাক্ত এক ঔষধে ভরা ছিল। আমার মনে হয় ওটা তার প্রাণঘাতীও হতে পারত। সে একটা ফটো দেখিয়ে বলে, এতে এই নেশাজাতীয় ওষুধ ছিল এবং সে টাকা চাইছিল, তাই তুমি তার আগেই প্রমাণ লুকিয়ে রেখেছিলে। স্বীকার করে না তোমার জন্য ভালো হবে, সময় নষ্ট করো না। এরপর টাক বলে, ওই লোকটা ওর ওপর চড়াও হয়েছিল,
কিন্তু ওই লোকটা তাকে মেরেও ফেলেছিল। তখনই আমার রাগ উঠে যায় এবং এই নেশাজাতীয় ইনজেকশনটা আমি তার ঘাড়ে গেঁথে দেই। জো বলে, তার মানে তুমি সব অভিযোগ অ্যাকসেপ্ট করছো তো? টাক বলে, হ্যাঁ, আমি সবকিছু স্বীকার করছি। জো বলে, তার স্ত্রী এবং গ্রানি তাদের সবার মৃত্যুর কি হলো? 2 বছর আগে তোমার কেস থেকে ওই ঔষধটা গায়েব হয়েছিল। গ্রানি পার্কের ফোন থেকে রেকর্ড পাওয়া যায়। টাক বলে, হ্যাঁ, আমার কেসে অ্যানেস্থেটিক গায়েব হয়েছিল, কিন্তু তার স্বামীর যে মৃত্যু হয়েছিল তা হার্ট অ্যাটাকেই হয়েছিল। জো বলে, ক্যাসিনোর ওটার কি হলো? টাক বলে, ওকে তো গ্লিংয়ে মেরেছে। তখনই জো যে ইঞ্জেকশনটা এনেছিল তা বের করে দেখায় এবং বলে, এটা তোমার টবে লুকানো ছিল, তোমার অফিসে। টাক বলে, বাহ, আমাদের জো কত বড় হয়ে গেছে, তাই না? এখন সে আমার অফিসেও তল্লাশি করছে। জো বলে, সেই অস্ত্রটা কোথায় যা তুমি লুকিয়ে রেখেছিলে এবং যা দিয়ে তার ঘাড়ে আঘাত করেছিলে? আমি জিজ্ঞাসা করছি, তুমি প্রমাণ কোথায় লুকিয়েছো? সে বলে দেয়, লিওংয়ের কবরের পাশে। জো বলে, তুমি যদি এমনই করতে থাকো তবে আমাকে এমন একটা জিনিস কেড়ে নিতে হবে যা তুমি সবচেয়ে বেশি কেয়ার করো। টাক ঘাবড়ে যায় এবং বলে, ওকে হাতও লাগাবে না। মানে সে ইউনো আর হানিউলকে দেখছিল, মানে এই দুজনের মধ্যেই কেউ একজন তার ছেলে। জো বলে, আমরা গ্লাভস থেকে ডিএনএ পেয়েছি, যে ফোন দিয়ে প্রমাণ মোছা হয়েছিল তার রেকর্ডও আমাদের কাছে আছে, কিন্তু যে লাশ গুম করেছিল সে এবং তোমার সঙ্গীর একটা ছেলেরও আছে। তুমি শেষ পর্যন্ত এই দুটি কথা অস্বীকার করে এসেছো। আমাদের কাছে আর কোনো পথ নেই, তবে আমরা তাকে খুঁজে বের করবই এবং জেলে পাঠাবো। টাক বলে, যা করার করো, তারা বাইরে আছে। লি জিজ্ঞাসা করে, এখন আমাদের কি করা উচিত? জো বলে, আমাদের কাছে একটাই রাস্তা, তাড়াতাড়ি তাকে খুঁজে বের করতে হবে। এরপর সবাই অফিসে বসে কথা বলতে থাকে। ইউনো বলে, ক্যাসিনোর বিষয়, এসব হত্যাকাণ্ড, এগুলোর প্রমাণ আমাদের কাছে নেই, আমাদের আগে ভালোভাবে তদন্ত করতে হবে। জো বলে, বাকি সব বিষয়গুলোর প্রমাণও আমাদের কাছে খুবই কম, তাই এটা এতটাও শক্ত প্রমাণ নয়। ইউনো বলে, এসব অ্যাসিস্ট্যান্ট লিয়ের কারণে, তাই না? তখনই সে লির এতিমখানার কথা জিজ্ঞাসা করে। লি বলে, তার এখনো কোনো খবর পাওয়া যায়নি। হানুইলকে সেই ফোনের বিষয়ে জিজ্ঞাসা করলে হানুইলও বলো, বেশি কিছু পাওয়া যায়নি, তবে তারা প্রায় কথা বলতো, মূলত কিওয়ার্ডগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। তারপর বলে, আজ ফরেন্সিক থেকে জানা গেছে যে ট্যাকের অফিসে যেসব জিনিস ছিল সেগুলো নিজের অধীনে নিয়ে নেওয়া হয় এবং ডিএনএ ইত্যাদি। লি এটা শুনে বলে, ক্ষমা করো, আমি আমার গ্লাভস পরেই সব কাজ করেছিলাম। ইউনো বলে, প্রমাণ নষ্ট হয়ে যাওয়া সাধারণ বিষয়, হতে পারে অন্য কারো কারণে এমনটা হয়েছে। তখনই সে লিকে বলে, তোমার তো আজ লাস্ট ডে, তাই না? চলো কিছু করা যাক। যে বলে, এর লাস্ট ডে নয়, এ ওয়ার্ক ফ্রম হোম। ইউনো বলে, আর ইয়ার, তুমি দারুণ লোক, সাসপেন্ডে থাকার পরেও ওকে দিয়ে কাজ করাতে চাও? তারপর সে বলে, না, আজ আমার বার্থডে, তাই আমি আগেই প্ল্যান করে রেখেছি। এই বলে ইউনো চলে যেতে নেয়, কিন্তু জো বলে, তোমার বার্থডে তো কাল ছিল, তাই না? ইউনো বলে, আমরা যমজ ভাই বোন ছিলাম, তার মানে সে 11:55 জন্মেছিল আর আমি 10 মিনিট পর, তার মানে তো আমাদের আলাদা আলাদা বার্থডে, তাই না? এই বলে সে চলে যায়। এরপরে দেখানো হয় যে জো আর লি তারা একসাথে আসছিল। জো তাকে বলে, তুমি এখন কিছুদিন ঘরেই থাকো, ঠিক আছে? তো লিকে আবারও বলে যে এখন ওদের উপর প্রেশার তৈরি হয়েছে, আমার মনে হয় আবার কেউ না কেউ ঠিকই পদক্ষেপ নেবে। তারপরে লি জিজ্ঞাসা করে, আচ্ছা, মানে ইউনের কথা, তারা কি দেখতে একই রকম? জো বলে, তারা ফ্রাটার্নাল টুইন, মানে ভাই বোনের মতো। লি বলে, আমরা কি সন্দেহের ভিত্তিতে এগোতে পারি না? যত বেশি সন্দেহ হবে ততই ভালো। জো বলে, ফোনে নিজের অপরাধ লুকানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এমন কোনো জায়গাও বাকি নেই যেখানে সার্চ ওয়ারেন্ট নেওয়া যায়। লি বলে, আমার মনে হয় সে হয়তো অস্ত্রগুলো নিজের কাছে রেখেছে। জো বলে, ওগুলো তো 7 বছর আগে ব্যবহার হয়েছিল, কে জানে কে কোথায় লুকিয়েছে। এরপর তারা ঘরে পৌঁছলে লি বলে, আরে তোমার ভেতরে আসার দরকার নেই। কিন্তু সে কোথায় কার কথা শোনে। সে পুরো ঘর তল্লাশি করতে থাকে এবং বলে, আমার বিশ্বাস কেউ না কেউ আবারও এখানে আসতে পারে, আমি চাই না আবারও হামলা হোক। লি বলে, ট্রাকের বিরুদ্ধে কেসে শুধু আমার কারণে এত তাড়াহুড়ো করো না, তোমার জন্য এই কেস খুব গুরুত্বপূর্ণ। জো বলে, আগে এমন মনে হতো, কিন্তু এখন আমার কাছে এমন কিছু আছে যাকে আমি বাঁচাতে চাই, অতীতের চেয়ে বর্তমান আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। লি বলে, ঠিক আছে। জো তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ফোন করব। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ইউনের কল আসে। সে বলে, জরুরি একটা কাজ আছে, তুমি কি অফিসে আসতে পারবে? লি বলে, আমি তো সাসপেন্ড। ইউনো বলে, তোমার সাসপেনশন এখনো কার্যকর হয়নি, চলে এসো। সে অফিসে চলে আসে। এদিকে জো একটা কবরের কাছে পৌঁছায়। সেখানে প্রার্থনা করতে করতে মনে মনে ভাবতে থাকে যে 7 বছর আগে। তখনই তার মনে পড়ে যে ট্যাকের বোন কে ছিল, তার ডেট অ্যানিভার্সারিতে সেখানে মিস করা হতো। জো বলে, হারামিটা নিজের বোনকেও মেরে ফেললো, আর এসব সে নিজেই সামনে রেখেছিল। তখনই তার মনে পড়ে লি বলেছিল, হত্যাকারীরা সবসময়
তার খুনের আলামত সবসময় স্মরণীয় জায়গায় লুকিয়ে রাখে। এরপর সে ছাইয়ের কলসটা খোলে এবং সেখান থেকে একটি অস্ত্র বের হয়। সে সঙ্গে সঙ্গে সেই অস্ত্রটি নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে অফিসে লি পৌঁছালে সেখানে আগেই হানুল চলে আসে। সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হানুল বলে, আমার কাছেও মেসেজ এসেছিল, দুজন হলে ভালো হয়, তাই চলে এলাম। তারা লিফটের দিকে যেতে থাকে। হানুল বলে, চলো সিঁড়ি দিয়ে যাই, লিফট কাজ করছে না। এদিকে জো আসছিল, তখনই ফরেনসিক থেকে কল আসে এবং জানানো হয়, ডিএনএ টেস্টে তোমার ডিপার্টমেন্টেরই একজনের ডিএনএ পাওয়া গেছে। সে তোমার টিমে তোমার অধীনেই কাজ করে। সে জিজ্ঞাসা করে, কে সে? জানা যায় যে সে হানুইল। এটা শুনে সে চমকে যায় এবং কল করার চেষ্টা করে লিকে, কিন্তু লি কোথায় ফোন তুলবে। এদিকে হানুইল সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায় এবং বলে, তুমি তো এখন ডরমেটরিতে থাকো না, তাই না? লি বলে, আমি তো সেখানেই থাকি। হানুইল বলে, আমি যখনই তোমার ঘরে গেছি তোমাকে কখনো দেখিনি। তখন লি বুঝতে পারে সবকিছু সবকিছু ভাবতে থাকে এবং ভাবে যে কিছু একটা গন্ডগোল আছে। তখনই হানুইল ছুরি বের করে লিকে হুমকি দিয়ে ছাদে নিয়ে আসে এবং ছাদের কিনারে এনে বলে যে, ঝাঁপ দাও, এখন আত্মহত্যা করো। ছুরি দেখিয়ে তাকে ভয় দেখাতে থাকে। লি বলে, তুমি একটু থামো, আমি তোমার কথা শুনতে চাই। হানুইলের চোখে পানি চলে আসে। লি তখন বলে, তোমার এসব কেমন ফিল হয়? তোমার বাবা আর মা, ওরা দুজনেই স্বার্থপর। ওরা মনে করে ওদের লাভ লাইফ দুনিয়ার সবচেয়ে মহান গল্প। নিজেদের কি দায়িত্ব নেওয়া উচিত ছিল না? সব ছেড়ে চলে গেল, ওদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। হানুইল বলে, তুমি ঠিকই বলেছ। ওরা সুখী কিভাবে থাকতে পারে আর আমরা দুঃখেই বা কেন থাকবো? ওরা একটা মানুষকে হত্যার বিষয়টি লুকানোর জন্য আমাকে ব্যবহার করলো। আমি কি ওদের চাকর? সে তার কলার ধরে বলে যে, আমরা দুজনেই বাবা মায়ের কারণে কষ্ট পাচ্ছি, তবে সুখে থাকার অধিকার শুধু তোমারই কেন হবে? এরকম চলতে থাকলে একসময় আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে এবং আমাকেই এর মূল্য চোকাতে হবে। লি বলে, আমি জোকে মানাতে পারি তোমার জন্য, কিন্তু সে কোথায় শোনার লোক? সে বলে, না, শুধু তোমার মৃত্যুই জোকে থামাতে পারে। ঝাঁপ দাও এখান থেকে। লি বলে, সে কখনো বিশ্বাস করবে না যে আমি আত্মহত্যা করতে পারি। হানুয়েল বলে, তাতে কিছু যায় আসে না, ঝাঁপ দাও। তখনই লি ছুরিটা ধরে নিচে ফেলে দেয় এবং তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কিন্তু ছুরিটা হানুয়েলের হাতে লেগে যায়। সে বলে, এখন তো এটা আত্মহত্যা বলেই মনে হবে, তাই না? তুমি আমার সাথে খেলা করলে, এখন আমি তোমাকে মেরে ফেলবো। যখনই হামলা করতে যায় তখনই ওখানে জো চলে আসে। হানুয়েল জোর দিকে দৌড়ে গেলে লি তাকে পেছন থেকে ধরে ফেলে এবং সেই চক্করে লির গায়ে ছুরি লেগে যায়। সে মাটিতে পড়ে যায়, রক্ত বইতে থাকে। জো দৌড়ে এসে হানুলকে একটা লাথি মারে এবং লিকে তোলার চেষ্টা করে। সে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে ফোন করে, কিন্তু লি সে সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর হাসপাতালের দৃশ্য দেখানো হয়। জো মনে মনে বলতে থাকে, আমার তোমার জন্য কোনো আফসোস নেই, উদাস হয়ে না, আমি তোমাকে খুব পছন্দ করি। সে কাঁদতেও থাকে। এরপরে দেখানো হয় যে জো নিউজে দেখছে যে ওসাং গ্রুপ এবং ক্যাসিনো কেলেঙ্কারির বিষয়ে ট্যাগকে গ্রেপ্তার করা হয়েছে। সে যেতে নিলে সামনে থেকে লি আসে, দুজনে একে অপরকে অভিনন্দন জানায়। জো বলে, আমি তো ভাবছিলাম তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, আমি হার মানতেই যাচ্ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যতক্ষণ তুমি আমার সাথে আছো সবকিছু ঠিক হয়ে যাবে। গত 15 বছর ধরে তুমি প্রতিটা মুহূর্তে আমার সাথে ছিলে, অনেক কিছু সহ্য করেছো। লি বলে, আমার সবচেয়ে বেশি আনন্দ এই যে আমার কারণে তুমি দুঃখী নও। জো বলে, এখন আমি তোমাকে একটা ভালো অপশন দিচ্ছি, যাতে না বলার কোনো অপশনই নেই। তুমি কি আমার সাথে ডেটে যাবে? লি অবাক হয়ে যায়। ঠিক তখনই জো মজা করে তাকে হাত কারা পরিয়ে দেয় এবং বলে, আমি বলেছিলাম না সবসময় আমার কাছেই থাকবে, কোথাও যাওয়ার দরকার নেই। লি বলে, তুমি এটা কি করছো? জো বলে, এটা তোমার ব্যাগে পেয়েছিলাম। লি বলে, হ্যাঁ, আমি আগে পুলিশ অফিসার ছিলাম, তাই হয়তো ব্যাগে থাকতে পারে। লি লাজুক মুখে বলে, এমন কোনো বিষয় নয়, জানি না তোমার মাথায় কি চলছে। জো বলে, আমার মাথায় শুধু তুমিই চলছো। আর সে লিকে খুব প্যাশনেটলি কিস করে নেয়। জো বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। লিও তাকে কিস করে, কিন্তু মুখে কিছু বলে না। জো বলে, আরে মুখ ফুটে কিছু তো বলো। লি বলে, বলেও দিলাম করেও দিলাম। জো বলে, না, মুখে বলো। লি বলে, তুমি বড্ড ওল্ড ফ্যাশনেড ইয়ার, আজকালকার দিনে এমন কে করে? জো বলে, আচ্ছা, আমার সাথে এত নাটক কেন করছো? তোমার যদি এই উপায় পছন্দ না হয় তবে আমি তোমাকে সঠিকভাবে প্রস্তাব করব। লিজা, তুমি কি আমার সাথে ডেটে যাবে? এতটুকু বলে সে আবারও তাকে ভালোবাসায় কিস করতে থাকে। কিস করতে করতে তারা ভাবছিল, দুর্ভাগ্য একটা সাপের মতো, যা সত্যি হামাগুড়ি দিয়ে আসে এবং হঠাৎ কামড়ে দেয় যখন মানুষ অসতর্ক থাকে। কিন্তু আমি যখন তার দিকে তাকালাম আমার মনে হলো সবকিছু ঠিক আছে, দুর্ভাগ্য হোক বা সুখ, সে যদি আমার সাথে থাকে তবে আমি সবকিছুই সানন্দে গ্রহণ করব। আর এর সাথেই এই সৃষ্টির সমাপ্তি ঘটেছে। তো
আমাকে অবশ্যই জানাবেন যে এই পুরো সিরিজটা আপনাদের কেমন লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে।